স্বাগত নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদ। আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আফরিন এবং আমি তাবাসসুম আহমেদ। আল জাজিরায় প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদনটিকে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। এর পেছনে বিপুল অর্থ ব্যয় হয়েছে দাবি করে তার উৎস খুঁজে বের করার পরামর্শ সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের। আর নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার মনে করেন ৭১-এর স্বাধীনতা বিরোধী এই আন্তর্জাতিক অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষের সতর্ক থাকা উচিত। লাকমানা জেসমিন সোমার রিপোর্ট। অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান বাংলাদেশ নিয়ে ঘণ্টাব্যাপী প্রচারিত আল জাজিরার অনুসন্ধান, যেটি নিয়ে আলোচনার চেয়ে এখন নিন্দার পাল্লাই ঢের বেশি। শুধু সরকারের মন্ত্রী মিনিস্টারই না, সাধারণ মানুষও সমালোচনার ঝড় তুলছেন সোশ্যাল মিডিয়ায়। অনেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে উই অল আর শেখ হাসিনাস মেন ফ্রেমে প্রোফাইল পিকচার পরিবর্তন করছেন। আল জাজিরার এই অনুসন্ধানের পেছনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের যোগসূত্র পাচ্ছেন বিশেষজ্ঞরা। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের মতে, বিশেষ উদ্দেশ্যে রিপোর্টটির পেছনে $1 মিলিয়ন খরচ করা হয়েছে। এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। এটি একটি দেশ নয়, বেশ কয়েকটি দেশ এর সাথে যুক্ত। আমি মনে করি এতে যদি পাকিস্তান থাকে আমি তো অবাক হব না, তুরস্ক থাকলে আমি অবাক হব না। সুতরাং এটি একটি কনসার্টেড এবং কম্প্রিহেন্সিভ একটি ষড়যন্ত্র। এর পিছনে বিরাট আপনার বাজেট রয়েছে এবং সেই বাজেট এখন এইটি তদন্তের করে দেখা দরকার যে তাদের এই এত বড় আর্থিক যে বাজেট, সেই বাজেটের উৎসটা কোথায়। এটি কোনো বিচ্ছিন্ন প্রতিবেদন নয়, বরং এটি ৭১-এর স্বাধীনতা বিরোধীদের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ, অভিমত এই নিরাপত্তা বিশ্লেষকের। আল জাজিরা একটি প্রশ্নবিদ্ধ জঙ্গি উগ্রবাদী জিহাদি তন্ত্রে বিশ্বাসী একটি টেলিভিশন এবং এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই বাংলাদেশের বিরুদ্ধে জামাত উগ্রবাদী ধর্মান্ধ গোষ্ঠী যে ষড়যন্ত্র করে আসছে ১৯৭৫ সাল থেকে, তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি একের পর এক ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছে এবং সেই ষড়যন্ত্রে তারা এখনো লিপ্ত আছে। সেটি আবার প্রমাণিত হলো আল জাজিরার এই যে প্রতিবেদনের মাধ্যমে। বাংলাদেশের সাধারণ মানুষ আল জাজিরার প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে, উল্লেখ করে আরো সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। মানুষকে সতর্ক থাকতে হবে এবং তাদের উদ্দেশ্যটি বুঝতে হবে যে তারা একেবারে উদ্দেশ্য প্রণীত ভাবে এই ধরনের অপপ্রচারে এবং মিথ্যাচারে লিপ্ত হয়েছে। যারা ৭১-এর পরাজিত অপশক্তি, তারা ছাড়া যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তারা একটু ভাবলেই বুঝতে পারবে যে এটি একটি ষড়যন্ত্র এবং তাদের উচিত হবে সেই আল জাজিরার কথায় আপনার কি বলে প্রভাবিত না হওয়া। সবচেয়ে বেশি নিন্দা কুড়াচ্ছেন প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়া ডেভিড বার্গম্যান, যিনি এর আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছেন। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। আল জাজিরায় প্রচারিত সংবাদের কঠোর সমালোচনায় সরকারের মন্ত্রীরা আন্তর্জাতিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে সরকার। কেউ বলছেন নীতি বর্জিত হলুদ সাংবাদিকতা, আবার কারো কারো মতে রাজনৈতিক উদ্দেশ্যে ফরমায়েশি সংবাদ এটি। দেশবিরোধী শক্তি অর্থের বিনিময়ে দেশের সুনাম ক্ষুণ্ণের চেষ্টা করছে বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। আরো জানাচ্ছেন সজল দাস। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রচারিত সংবাদ নিয়ে আলোচনায় বাংলাদেশ। সংবাদটি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছে সরকার। বুধবার পৃথক বক্তব্যে গণমাধ্যমটির সমালোচনায় মুখর ছিলেন সরকারের মন্ত্রীরা। প্রচারিত সংবাদকে একপেশে ও বানোয়াট উল্লেখ করে গণমাধ্যমটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একপেশে বানোয়াট এবং অসত্য প্রতিবেদনের তীব্র নিন্দা জানাচ্ছি। এটা স্পষ্টত একটা অপপ্রচার। গণমাধ্যম এবং সাংবাদিকতার রীতিনীতি অনুসরণ না করে এ ধরনের ফরমায়েশি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন একটি সংবাদ মাধ্যমের গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে। আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা এ নিয়ে সরকারের ভাবনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। আল জাজিরা হ্যাজ লস্ট ইট ক্রেডিবিলিটি। আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। উই উইল লুক ইনটু ইট।
এদিকে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আল জাজিরায় প্রচারিত সংবাদকে নীতিবর্জিত হলুদ সাংবাদিকতা হিসেবে আখ্যায়িত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইয়েলো সাংবাদিকতা যেগুলো নিয়ে আসছে এগুলি সাংবাদিকের নর্মসে এগুলি পড়ে না। তা আমি মনে করি যারা এটি করেছেন তাদের একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য নিয়ে তারা এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, অর্থের বিনিময়ে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা দেশের সুনাম নষ্টের চেষ্টা করছে। এই স্বাধীনতা বিরোধী জামাত চক্র যারা আজকে দেশের মধ্যে ঘৃণিত, নিন্দিত, তাদের অর্থবিত্ত নিয়ে মানুষ ভাড়া করে এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার সাথে যোগাযোগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সরকারের সুস্পষ্ট অবস্থানের কথাও জানান মন্ত্রীরা। সজল দাস, নিউজ 24, ঢাকা। উন্নয়ন প্রকল্পে কারা ব্যয় বাড়াচ্ছে তা খতিয়ে দেখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, ব্যয় ও সময় ক্ষেপণকারীদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তা প্রধানমন্ত্রী বরাবর জানাতে বলেছেন তিনি। রাজধানীর এনএসসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, নীতি নির্ধারকদের অদক্ষতার কারণেই ব্যয় ও সময় ক্ষেপণ বেড়েই চলেছে। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। নির্ধারিত সময়ে সরকারের উন্নয়ন প্রকল্প শেষ না হওয়া এবং ধাপে ধাপে বাজেট বাড়ানো এখন অনেকটাই নিয়মিত ঘটনা। প্রায় প্রতিটি একনেক বৈঠকেই দেখা যায় ব্যয় ও সময় বাড়িয়ে প্রকল্প সংশোধন করতে। বহুদিন ধরেই সরকার প্রধান বিষয়টি নিয়ে ক্ষুব্ধ, প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন একাধিকবার, তবুও থামছে না প্রবণতা। মঙ্গলবার একনেক বৈঠকে তিনি কারা কিভাবে ব্যয় বাড়াচ্ছে তার তালিকা তৈরির পাশাপাশি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চান। অর্ডার দিয়েছেন তিনি, সংশ্লিষ্ট সকলকে, ওই সকল ব্যক্তিকে চিহ্নিত করুন কাদের গাফিলতির জন্য আমাদের প্রকল্প ডিজাইনটা ইনকারেক্ট হলো, আমাদের সময় অর্থ দুটোর অপচয় হলো, তাদের বিরুদ্ধে আপনারা আইনানুগ বিধান অনুযায়ী ব্যবস্থা নেবেন। এছাড়া একজন প্রকল্প পরিচালক যাতে একাধিক প্রকল্পে থাকতে না পারেন সেই ব্যাপারেও কঠোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ঢাকায় বসে থাকেন, সুদূর প্রান্তের প্রকল্প, এইটা গ্রহণযোগ্য নয়। তিনি আবার আজকে হুঁশিয়ারি দিয়েছেন যে এটা সহ্য করবেন না, আমাদেরকে বলেছেন আপনারা যথাযথ আইনি ব্যবস্থা নেন। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, ব্যয় বাড়াতেই এমন প্রচেষ্টা কিনা তা খতিয়ে দেখতে হবে। এজন্য সরকারের দক্ষতা বাড়ানো প্রয়োজন বলেও মত তাদের। যে আমাদের প্রশাসনিক ক্ষেত্রে যেসব লাইন মিনিস্ট্রিগুলো আছে তাদের যে প্রশাসনিক দক্ষতা, সেখানে একটা বিশাল গ্যাপ আছে। তারা কিন্তু একটা টিএপিপি প্রস্তুত করতে পারে না। এটা আমাদের প্রশাসনিক ব্যবস্থাপনার একটা বিশাল দুর্বলতা। তবে এত সব আলোচনার মধ্যেও দুইটি প্রকল্পে ব্যয় ও সময় বেড়েছে মঙ্গলবারের বৈঠকেও। এ দুটি সহ এদিন অনুমোদন মিলেছে মোট 8টি প্রকল্পের, যেখানে ব্যয় হবে 11,324 কোটি টাকা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। বিদেশ থেকে ঋণ ভোগবাদের বদলে ছাত্র রাজনীতিতে আদর্শবাদের চর্চা বাড়াতে হবে, এমন বিশ্লেষণ দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান। তিনি মনে করেন, ডাকসু নেতৃবৃন্দকে জাতীয় ইস্যুতে যুক্ত না হয়ে ছাত্রদের অধিকার আদায় এবং কর্মমুখী শিক্ষার আন্দোলন করতে হবে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। ছাত্র আন্দোলনের একটা ব্যাপক ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। আখতারুজ্জামান ছাত্র রাজনীতির ইতিহাসে এক আলোচিত নাম। তিনি একমাত্র ছাত্র নেতা যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের 2 বারের সাধারণ সম্পাদক এবং 1 মেয়াদের ভিপি। ছাত্র রাজনীতির একাল সেকালের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, কম সময়ে বিত্তশালী হয়ে ওঠার ভোগবাদী প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে ছাত্র নেতাদের। যুগপতভাবে একদিকে আদর্শ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে যারা করেছিল তাদেরকে রুখে দেওয়ার বিরুদ্ধে, এটাকে যেমন চেতনায় ধারণ করতে হবে, আর ডেভেলপমেন্টের মধ্যে সমতা আনতে হবে, ব্যালেন্স আনতে হবে, ভারসাম্য আনতে হবে, সততা আনতে হবে, দুর্নীতিকে জিরো টলারেন্সে নিতে হবে। এই চেতনাটা আজকের ছাত্র রাজনীতির যেইখানেই থাকুক না কেন তাদের ভিতরে সেটা তৈরি হওয়া দরকার বলে মনে করি। ছাত্র রাজনীতি, বিশেষ করে ডাকসু নেতারা এখন জাতীয় রাজনীতির সমালোচনা নিয়ে বেশি ব্যস্ত। তার বদলে ডাকসুর উচিত কর্মমুখী শিক্ষানীতি বাস্তবায়নে সক্রিয় হওয়া, এমন মূল্যায়ন আখতারুজ্জামানের। ডাকসুর যেহেতু এখন স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করতে হচ্ছে না, সামরিক বাহিনীর বিরুদ্ধে না, স্বাধীনতা সংগ্রাম করতে হচ্ছে না, তাদের শিক্ষার সংগ্রাম,
চাকরির সংগ্রাম, এডুকেশনের যে কন্টেন্ট, এগুলিকে পরিবর্তন করে যুগোপযোগী করে ইন্ডাস্ট্রির সাথে, এগ্রিকালচারের সাথে, সোশ্যাল সার্ভিসের সাথে ইন্টিগ্রেটেড করাটা হলো এখনকার ডাকসুর দায়িত্ব। তার কাছে প্রশ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতির বর্তমান বাস্তবতা নিয়ে। তিনি বলেন, পেশার নৈতিকতা বিলীন হলে পেশাজীবীরাই গুরুত্বহীন হয়ে পড়েন। পেশাজীবীরা তার পেশার সত্য হারিয়ে কোনো কিছুর মধ্যে বিলীন হয়ে যাওয়াটা পেশাজীবীদের দায়িত্ব বলে মনে করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বই সারা পৃথিবীতে আলোচিত হবে, সেটা আমরা চাই। ঢাকা ইউনিভার্সিটির র্যাঙ্কিং একটা বড় জায়গায় থাকবে, সেটা আমরা চাই। ঢাকা ইউনিভার্সিটির একটা রিসার্চ সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করবে, সেটা আমরা চাই। আমাদের মাননীয় শিক্ষকদের কাছে সেটাই আমাদের প্রত্যাশা। পাশাপাশি আখতারুজ্জামান বলেন, সব ক্ষেত্রে দুর্নীতির লাগাম টানা জরুরি। সম্পদ কিছু লোকের হাতে কুক্ষিগত হয়ে না যায়, দুর্নীতি এটাকে যাতে আমরা কমায় এনে একটা জিরো টলারেন্সে আমরা দিতে পারি। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। দেশে হুট করে বেড়েছে বিষাক্ত মদ বা রেকটিফাইড স্পিরিট পানের মৃত্যু। কেবল বগুড়াতে মারা গেছেন 13 জন। এই পরিস্থিতিতে নকল মদ তৈরির কারখানার সন্ধানে অভিযান চালায় প্রশাসন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বিদেশি মদের আমদানি বন্ধের সুযোগই নিচ্ছে একটি অসাধু চক্র। তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মদ পানকারীদেরও সতর্ক করেছেন তিনি। বগুড়া প্রতিনিধি আব্দুস সালাম বাবুকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাসুদা লাবনী। বিদেশি মদ আমদানি বন্ধ থাকায় বাজারে হঠাৎ করেই বিষাক্ত ও ভেজাল মদের উপস্থিতি বেড়ে গেছে। সংকটকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী বিদেশি মদের বোতলে ফ্লেভার, মিথাইল, কম দামি ইথানল ও রেকটিফাইড স্পিরিট মিশিয়ে তৈরি করছে ভেজাল মদ, যা পান করে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। অবশেষে টনক নড়েছে সরকারের। এসব ভেজাল মদ বিক্রেতা ও তৈরির কারখানার সন্ধানে শুরু হয়েছে অভিযান। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করে বগুড়া সদর থানা পুলিশ। এছাড়া বুধবারও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। শহরের পারুল হোমিও হল, মুন ও মাহি হোমিও হলে অভিযান চালিয়ে হোমিও ওষুধ তৈরির সরঞ্জাম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। একই সাথে 3 লাখ টাকা জরিমানাও করা হয়। ওনাদের হোমিও ওষুধ তৈরি করার বিভিন্ন কেমিক্যালস আমরা পেয়েছি, সেগুলো বিষাক্ত কিনা এজন্য রাসায়নিক পরীক্ষার প্রয়োজন। আমরা সেগুলো জব্দ করে রাসায়নিক পরীক্ষার জন্য পাঠাবো। সর্বমোট 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আমাদের অভিযান এখনো অব্যাহত রয়েছে। আমাদের আরো কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো আমরা পর্যায়ক্রমে করে যাব। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীও স্বীকার করেন, করোনার কারণে অসাধু ব্যবসায়ীরা সক্রিয় হয়ে ওঠায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের ডিবি পুলিশ কিন্তু সবগুলোকে আইডেন্টিফাই করেছে, কোথায় কিভাবে ভেজাল হচ্ছে, কিভাবে তারা এই ভেজাল মদ তৈরি করছে তাদেরকে আইডেন্টিফাই করেছে এবং তারা নেটের মধ্যেই নিয়ে আসছে। অনেকগুলিকে ইতিমধ্যে ধরেছে। যারা মদ্যপান করেন তারা অবশ্যই ভেজাল মদ যেন না পান করেন। এছাড়াও যারা মদ পান করেন তাদের সচেতন থাকার পরামর্শ দেন আসাদুজ্জামান খান কামাল। মাসুদা লাবনী, নিউজ 24। ফেব্রুয়ারিতে আসছে ভ্যাকসিনের দ্বিতীয় চালান। সেই হিসেবে এই মাসের মধ্যে অন্তত 7 লাখ মানুষের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। ব্যাপক প্রচার প্রচারণা থাকা সত্ত্বেও বুধবার সকাল পর্যন্ত ভ্যাকসিন পেতে আগ্রহীদের নিবন্ধন মাত্র ৭৪,০০০। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ভ্যাকসিন প্রয়োগ। বাংলাদেশে উপহার হিসেবে আসা 20 লাখ ও ক্রয়কৃত 50 লাখ ডোজ ভ্যাকসিনের মধ্যে চলতি মাসেই 60 লাখ ডোজ ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তরের। বাকি ভ্যাকসিনগুলো পরবর্তী চালানে আসা 50 লাখ ডোজের সাথেই প্রয়োগ করা হবে। 60 লাখ মানুষের মাঝে ভ্যাকসিন প্রয়োগের লক্ষ্যমাত্রা থাকলেও বুধবার সকাল পর্যন্ত ভ্যাকসিন নিবন্ধনের সংখ্যা মাত্র ৭৪,০০০। ইউনিয়ন পর্যায়ের মানুষের সাথে কথা বলে জানা যায়, অনলাইনে নিবন্ধন সম্পর্কে তাদের ধারণা নেই বললেই চলে। তো ক্লিয়ারলি বুঝি না, জানি না যে কিভাবে অ্যাপসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। করোনা ভ্যাকসিন যে এসছে এটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। এটা বিষয়ে ব্যাপক প্রচার বা প্রচারণা হওয়া উচিত বলে আমি মনে করছি।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের ভ্যাকসিন নিবন্ধনে সহায়তা করবে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও মাঠের স্বাস্থ্যকর্মীরা। সে লক্ষ্যে চলছে ব্যাপক প্রচারণা, সম্পৃক্ত করা হয়েছে জনপ্রতিনিধিদেরও। মাইকিং চলছে, স্থানীয়ভাবে পোস্টার দেওয়া হচ্ছে এবং জনপ্রতিনিধিদেরকে ইনভলভ করা হয়েছে এবং স্থানীয় যারা কমিটি আছে সেটা আছে, তারপর টিভি আছে, পত্রিকায় যাচ্ছে, সমস্ত জায়গাতেই দেওয়া হচ্ছে। তবে কেন এত কম নিবন্ধন, এমন প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানান, স্মার্টফোনের সুরক্ষা অ্যাপ চালু হলেই বাড়বে নিবন্ধন। রেজিস্ট্রেশন কম হচ্ছে, আমাদের তো বরাবরই একটা সব ব্যাপারেই একটা অনাগ্রহ আছে, তা আশা করছি যে এটা হয়ে যাবে। কারণ হচ্ছে যে লোকজন আমাদের সবকিছু হয় শেষ মুহূর্তে। এখন আজকে যদি আমি ঘোষণা দেই যে আজকেই শেষ, তাহলে দেখবেন যে একটা বিশাল হুড়াহুড়ি হবে। যেহেতু প্রতিটি টিকা গ্রহণকারী ব্যক্তি 8 থেকে 12 সপ্তাহের ব্যবধানে 2 ডোজ করে ভ্যাকসিন পাবেন, সেক্ষেত্রে অনলাইনে নিবন্ধনের কোনো বিকল্প নেই বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আরও 13 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 8,162 জনে দাঁড়িয়েছে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 14,985টি। এর মধ্যে শনাক্ত 438 জন। এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 5,36,545 জনে। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 578 জন। সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 4,81,306 জন হয়েছে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.92%। এ পর্যন্ত মোট শনাক্তের হার 14.53%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 89.70% এবং মৃত্যু হার 1.52%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। মিয়ানমারের ঘটনা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে না, তবে সতর্ক থাকতে বলা হয়েছে। কি ঘটছে সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। মিয়ানমারে আগেও তারা সামরিক শাসন ছিল। আমরা সবসময় আমাদের যে সীমান্ত সেইখানে আমাদের রয়েছে, আমাদের নজরদারি রয়েছে। আমরা সবসময় মায়ানমারের সীমান্ত দিয়ে যাতে করে অনুপ্রবেশ যারা করেছেন তো করেছেন, আর ফার্দার যাতে না করতে পারে সেই জন্য আমরা সজাগ রয়েছি। মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে 15 ফেব্রুয়ারি পর্যন্ত আটকাদেশ চেয়েছে দেশটির পুলিশ। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে চীন। আর মিয়ানমারের সেনাপ্রধান বলছেন, সামরিক অভ্যুত্থান ঘটানো অনিবার্য ছিল। দেখুন চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা এবং অং সান সুচির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে 15 ফেব্রুয়ারি পর্যন্ত আটকাদেশ দিয়েছে দেশটির পুলিশ। এই প্রতিবেদনটি এখন আমরা দেখে নেব। নানা প্রশ্নের মুখে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের নির্বাচিত বেসামরিক নেতা অং সান সুচির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দায়ের করা এসব অভিযোগের মধ্যে রয়েছে আমদানি ও রফতানি আইন ভঙ্গ, বেআইনি যোগাযোগ সামগ্রী দখলে রাখা। নথিতে দেখা গেছে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে থাকবেন সুচি। সেনা ক্ষমতা নেয়ার পর থেকে সুচি কোথায় আছেন সে বিষয়ে সামরিক সরকারের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। তবে তাকে রাজধানী নেপিদোর নিজ বাড়িতে আটকে রাখা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এছাড়া ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন্ট মিয়ান্ট জেলে রয়েছেন বলে জানিয়েছে একাধিক সূত্র। তার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। এদিকে দেশটির সামরিক শাসনের বিরুদ্ধে রাজধানী জুড়ে গাড়ির হর্ন, বারান্দা, জানালা থেকে বিকট শব্দ করে প্রতিবাদ জানায় দেশবাসী। এছাড়া বড় শহরগুলোয় ধর্মঘটে যাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বিক্ষোভকারীরা আইন না মানার আন্দোলনেরও ডাক দিয়েছেন। এদিকে মিয়ানমারের সেনাপ্রধান মিং অং লাইং দেশটির সেনাবাহিনীর ফেসবুক পেজে জানিয়েছে, দেশের জন্য সেনা অভ্যুত্থান অনিবার্য ছিল, আর সে কারণেই সেভাবে এগোতে হয়েছে তাদের।
সেনাবাহিনী ক্ষমতা দখলের একদিনের মাথায় মঙ্গলবার ভিডিও কনফারেন্সে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয় নিরাপত্তা পরিষদ। নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি বিবৃতি আটকে দিয়েছে চীন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। নিউজ 24 সন্ধ্যা সংবাদে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। আর একবার স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা কিছুটা কমেছে। পঞ্চগড়ের সকালে সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তিতে জেলার মানুষ। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে 6.8 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 6.3 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এদিকে আগামী 2 দিনে সারা দেশের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। শৈত্যপ্রবাহের মাত্রাও হ্রাস পাবে। বুধবার সকালে পূর্বাভাসে আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান আরো জানান, এটি হয়তো এই শীতকালে সবশেষ শৈত্যপ্রবাহ, তবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত সতর্ক পর্যবেক্ষণ রাখবেন তারা। বর্তমানে দেশের কোথাও তীব্র শৈত্যপ্রবাহ নয়, এটা মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আছে এবং বর্তমান যে অবস্থাটা আছে এটা আগামী 48 ঘন্টা থাকবে। এরপরে তাপমাত্রাটা স্বাভাবিক অবস্থায় আসবে। এখনো যেটা শৈত্যপ্রবাহ আছে এটা এর সাথে খারাপ হবে না আপাতত। প্রতিদিন যেমন গত 24 ঘন্টা প্রায় সারা দেশে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়ছে, আগামীকালকেও বাড়বে এবং আস্তে আস্তে এটা প্রশমিত হয়ে যাবে। 40তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন চান অকৃতকার্য প্রার্থীদের একাংশ। বুধবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সামনে তারা সংবাদ সম্মেলন করেন। দাবি তুলে ধরে প্রার্থীরা জানান, ভালো পরীক্ষা দিয়েও প্রত্যাশিত ফল পাননি তারা। পুনর্মূল্যায়ন করা হলে মেধার যথাযথ মূল্যায়ন হবে বলে আশা তাদের। এর আগে সোমবার ফল পুনর্মূল্যায়নের দাবিতে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে তারা একটি আবেদন জমা দেন। গত 27 জানুয়ারি 40তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। লিখিত পরীক্ষায় 20,000-এরও বেশি প্রার্থী অংশ নিলেও পাশ করেন মাত্র 10,964 জন। এই বিসিএস এ আবেদন করেছিলেন 4,12,532 জন। এবার ফেব্রুয়ারি মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার 21 আমার ভাষা। বই পড়ার ক্ষেত্রে বৈরী পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সাহিত্যিক হাসনাত আব্দুল হাই। শিশু কিশোরদের বই পড়াতে আগ্রহী করে তুলতে স্কুল কলেজের পাশাপাশি বাড়িতেও লাইব্রেরি থাকা দরকার বলে মনে করেন তিনি। শুরুতে বাধ্যতামূলকভাবে শিশুদের বই পড়াতে হবে, তাহলে পরে সেটা অভ্যাসে পরিণত হবে বলে মত তার। দেখুন অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। জীবনে 3টি জিনিস প্রয়োজন, বই, বই এবং বই। শিক্ষাবিদ ও সাহিত্যিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বইয়ের বিষয়ে এভাবেই বলেছিলেন। সেই বই পড়ায় তরুণদের মাঝে অনাগ্রহ দেখা যাচ্ছে বলে মনে করছেন কথা সাহিত্যিক হাসনাত আব্দুল হাই। ফেসবুক, টুইটার, ইউটিউব, ইন্টারনেট অনেকের জ্ঞান আহরণের সময় কেড়ে নিচ্ছে বলে মনে করেন তিনি। বিস্তৃত এই ক্ষেত্রগুলোকে অনেকেই জ্ঞানার্জনের জন্য ব্যবহার না করে কেবলই বিনোদনের কাজে লাগাচ্ছেন বলে মত তার। একটা বৈরী পরিবেশ সৃষ্টি হয়েছে বই পড়ার জন্য। মাসে একটা দিন ক্লাসে কে কি বই পড়লো বলে, আচ্ছা কোন বইটা পড়েছো সে বইটা একটু আলোচনা করো। এই ধরনের যদি কোনো কার্যক্রম থাকে, প্রোগ্রাম থাকে, তাহলে পড়ার একটা ইনসেন্টিভ হবে। এটা বাধ্যতামূলক করে শুরু হবে, কিন্তু বাধ্যতামূলক করার ফলে একটা অভ্যাস গড়ে উঠবে। সে অভ্যাসের পরে নিজে নিজেই পড়বে। স্কুলে বই পড়ার প্রতিযোগিতা হতে পারে, আবার স্কুলের লাইব্রেরিগুলো প্রতি মাসেই নতুন নতুন বই কিনে শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করতে পারে। বইয়ের তালিকায় থাকতে পারে ভূগোল, অ্যাডভেঞ্চার, ইতিহাস, উপন্যাস, প্রবন্ধ সবই। থাকবে দেশ বিদেশের নানা বইয়ের অনুবাদও, এমন প্রত্যাশা কথা সাহিত্যিক হাসনাত আব্দুল হাইয়ের। পরিবারও ছোটখাটো লাইব্রেরি থাকতে হবে, কেন পরিবার থেকেই কিন্তু পড়ার অভ্যাসটা গড়ে ওঠে। কেমন সাংস্কৃতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিমণ্ডল আমরা যেটা বলি, সেটা পরিবার দিয়ে শুরু। সেসব বই তাদের বয়সের সঙ্গে মিলিয়ে শিশু সুলভ বই, কিশোর সুলভ বই, তাহলে তারা সেগুলো পড়বে।
তো একবার ওই পড়ার অভ্যেস হয়ে গেলে তখন বড় হলে বড়দের বইও তারা পড়বে। বই কেবল জ্ঞানের ভাণ্ডারই নয়, বই মনকে করে উদার আর প্রশান্ত। তাই কথা সাহিত্যিক হাসনাত আব্দুল হাইয়ের আহ্বান জীবনের সকল বয়সেই বই পড়ার। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আবারও বিরতি নিচ্ছে, ফিরছি খুব শীঘ্রই। আর একবার স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। রাজধানীর গুলশানে শুরু হয়েছে 15 দিনের ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ সহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম। বুধবার বিকেলে গুলশানের কালাচাঁদপুরে শুরু হয় এই আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলশান বিভাগের ডিসি সুদীপ চক্রবর্তী, এসি রফিক, 18 নম্বর ওয়ার্ড কমিশনার জাকির হোসেন সহ অনেকেই। গুলশান থানার আয়োজনে অনুষ্ঠানের মধ্য দিয়ে গুলশান এলাকার ভাড়াটিয়াদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানানো হয়। এছাড়াও এই কার্যক্রমের মাধ্যমে অভিভাবক ও সন্তানদের মাদক এবং সন্ত্রাস থেকে দূরে থাকতে সচেতন হতে বলে পুলিশ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। কয়েকদিন পতনের পর আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। বুধবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি প্রধান সূচক প্রায় 18 পয়েন্ট বেড়ে অবস্থান নিয়েছে 5581 পয়েন্টে। এই বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 67টির, কমেছে 180টির, আর অপরিবর্তিত ছিল 160টির দর। পাশাপাশি লেনদেনও কিছুটা বেড়েছে তার আগের দিনের তুলনায়। মোট লেনদেন হয়েছে 794 কোটি টাকা, যা তার আগের কার্যদিবসের চেয়ে 92 কোটি টাকা বেশি। এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে প্রধান সূচক কমেছে 31 পয়েন্ট। এই বাজারে মোট লেনদেন হয়েছে 43 কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 50টির, কমেছে 125টির। সন্ধ্যা সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। আর একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। এবারে খেলার খবর। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে বাংলাদেশ। 5 উইকেট হারিয়ে দিন শেষে টাইগারদের সংগ্রহ 242 রান। 39 রান নিয়ে সাকিব আর 34 রান নিয়ে অপরাজিত আছেন লিটন। সাদমান পেয়েছেন অর্ধশতকের দেখা। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। দিনের শুরুটা দেখে যদিও শেষটা বোঝা যায়, কিন্তু টেস্টে বাংলাদেশের ব্যাটিং দেখে বোঝার উপায় নেই সামনে কি হতে চলেছে। এই যেমন দিনের প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্রুত 2 উইকেট হারানোর পরেও বাংলাদেশ প্রথম দিন পার করেছে 5 উইকেট হাতে রেখে। সন্তোষজনক এই পারফরমেন্সে দলের সংগ্রহ প্রথম দিনে 242 রান। টস জিতে এদিন বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন তামিম সাদমান। তবে সুখের এই প্রহর স্থায়ী হয় মোটে 4 ওভার। কেমার রোচের বলে মাত্র 9 রানে বোল্ড হয়ে ফেরেন লোকাল বয় তামিম। 24তম ওভার পর্যন্ত সব ঠিকই চলছিল, তবে সুখ যদি না গায়েস হয় তবে কপালের কি দোষ। সাদমানের অহেতুক দ্বিতীয় রানের তাড়ায় রান আউটে কাটা পড়েন শান্ত। অদৃষ্টের পরিহাসই হোক বা ভাগ্যের বিড়ম্বনা, উইকেটে সেট হয়েও মুশফিকের হেয়ালিতে প্যাভিলিয়নে ফিরতে হয় সাদমানকে। দিন শেষে রিভিউ না নেবার এই আক্ষেপ ছুঁয়ে গেছে আকরাম খানকেও। আমার কাছে যেটা মনে হচ্ছে 4টা উইকেটের মধ্যে 50% কিন্তু আমাদের 2টা উইকেট কিন্তু বিরাট ভুল হয়েছে। একটা হলো যে আপনার যেটা তো আউটই ছিল না সাদমান, তার মনে হয় যে রিভিউ যেহেতু আমাদের 3টা ছিল সেখানে কিন্তু আরামে নেওয়া যেত, এটা একটা বড় মিস্টেক আছে। আর একটা যেটা রান আউট সেটা তো দেখেছেন নাজমুল কিন্তু খুবই ভালো ব্যাটিং করছিল। 2018 সালে টেস্টে এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। 2 বছর আগের সেই ম্যাচের গোটা বোলিং ইউনিটকে এবারও অক্ষুণ্ণ রেখেছে টিম ম্যানেজমেন্ট। তাই টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিং যদি প্রত্যাশা মাফিক না হয় তাহলে মুস্তাফিজ, সাকিব, তাইজুল, নাইম আর মিরাজদেরই ধরতে হবে দলের হাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থ বণিক, নিউজ 24। শেষ করব নিউজ 24 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। এখন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।